তারেক রহমান বিএনপির বর্তমান কাণ্ডারি। তিনি দীর্ঘদিন রয়েছেন নির্বাসিত। শেখ হাসিনার পতন হলেও দেশে ফিরতে পারেননি এখনও। অথচ বিএনপি ক্ষমতায় এলে তিনি হবেন প্রধানমন্ত্রী, কিন্তু তবুও তার আশাটা এখনও অনিশ্চিত। তারেক রহমানের জীবনের কোনো অংশে রয়েছে বিতর্ক, আবার কোনো অংশ উল্লেখযোগ্য। চলুন এক নজরে জেনে আসা যাক তারেক রহমানের জীবন কাহিনী। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। তার জন্ম 1965 সালের 20 নভেম্বর ঢাকায়। তার ডাকনাম পিনু। তিনি মূলত তারেক জিয়া নামে পরিচিত। ঐতিহ্যবাহী জিয়া পরিবারের সদস্য হওয়ায় ছোট থেকেই বেশ নিয়ম নৈতিকতার সাথে শিক্ষা শুরু হয় তারেক রহমানের। তিনি দেশের বেশ কিছু ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন। তার শিক্ষা জীবনের শুরুর দিকে তিনি BF শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছেন। এরপর তিনি ঢাকার স্বনামধন্য সেন্ট জোসেফ কলেজেও তার শিক্ষা জীবনের কিছুটা সময় পার করেন। সেখান থেকে তারেক রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি তার উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তারেক রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের পড়ার বিষয় ছিল আইন। তবে পরবর্তীতে তিনি আইন বিষয় থেকে বেরিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। 1988 সালে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নেন। শুরুর দিকে ব্যবসায় তিনি বস্ত্রশিল্পে বিনিয়োগ করেন। এর স্বল্প সময়ের মাঝে ওই ব্যবসায়ে সাফল্য অর্জন করেন তিনি। পরবর্তীতে নৌ যোগাযোগ খাতেও বিনিয়োগ করেন এবং সাফল্য অর্জন করেন। 90-এর দশকের শুরুতে তারেক রহমান সিদ্ধান্ত নেন তিনি রাজনীতিতে আসবেন। ভাবনা অনুযায়ী তিনি তার বাবা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করেন। অবশ্য আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রহমান রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। এর দীর্ঘ সময় পর 2001 সালে বিএনপির নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। 2002 সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। দলের ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন। তার এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মনোবল অসামান্য বৃদ্ধি পায়। বিশেষ করে তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিতি থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তবে দায়িত্ব নিয়ে সফলতা পাওয়ার পাশাপাশি বেশ কিছু বিতর্কও তৈরি হয় তারেক রহমানকে ঘিরে। 2002 সালে 37 বছর বয়সী তারেক রহমানকে দলের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা হিসেবে দায়িত্ব দেওয়ার ফলে কোনো রাজনৈতিক বিশ্লেষক এই সিদ্ধান্তকে স্বজনপ্রীতি বলে চিহ্নিত করেন। এরপর তারেক রহমানের বিরুদ্ধে পরবর্তীতে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনা হয়। দেশের কিছু সংবাদ মাধ্যম ক্রমান্বয়ে তারেক রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ সামনে আনতে শুরু করে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সহ তারেক রহমানের কার্যালয়ে ঢাকার বনানীস্থ হাওয়া ভবনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ প্রচারিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ ছিল যে তারেক রহমানের তত্ত্বাবধানে হাওয়া ভবন সরকারের অদৃশ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। এছাড়াও তারেক রহমানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ও মামলা বিচারাধীন রয়েছে এখনও। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত ছিলেন। অবৈধ সম্পত্তি অর্জনের জন্যও তারেক এবং তার স্ত্রী জোবাইদাকে অভিযুক্ত করা হয়েছিল। এছাড়াও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং 10 ট্রাক অস্ত্র মামলারও অন্যতম আসামি করা হয় তারেক রহমানকে। যদিও এসব এখনও আদালতে বিচারাধীন রয়েছে এবং এর মাঝে কিছু মামলা থেকে তিনি খালাসও পেয়েছেন। খালেদা জিয়া এবং তার দল বিএনপি থেকে বলা হয়েছিল যে তারেক রহমানের নামে এসব বেশিরভাগ মামলা ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি ক্ষমতাচ্যুত হলে 7 মার্চ 2007 সালে একটি দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে আরও 13টি দুর্নীতি মামলা দায়ের করা হয় এবং তাকে বিচারের সম্মুখীন করা হয়। গ্রেপ্তারের কিছুদিন পর তারেককে আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার প্রচণ্ড অবনতি সবার নজরে পড়ে। আদালতের নির্দেশে চিকিৎসকদের একটি দল পরীক্ষা নিরীক্ষার পর আদালতকে জানায় যে তারেক রহমানের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ যুক্তিযুক্ত। অবস্থার অবনতি অব্যাহত থাকলে তারেক রহমানকে কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে ঢাকা শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর 2008-এর আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি লাভ করে। প্রায় 18 মাস ব্যাপী নিপীড়িত অবস্থায় কারান্তরীণ থাকার পর 3 সেপ্টেম্বর 2008 সবগুলো মামলায় তারেক রহমানের জামিন লাভ সম্পন্ন হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন। একটি নির্দিষ্ট সময়ে সীমাহীন দুর্নীতির অভিযোগ আনা হলেও পরবর্তীতে দীর্ঘ সময় যাবৎ আইনি লড়াই চালিয়েও কোনো কর্তৃপক্ষ আদালতের কাছে দুর্নীতি প্রমাণ উপস্থাপন করতে না পারায় কোনো রাজনৈতিক বিশ্লেষক সন্দেহ পোষণ করেছেন তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেকাংশেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। এরপর 11 সেপ্টেম্বর 2008 বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পুত্র তারেক রহমানকে দেখতে যান। সেদিন রাতেই তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিদেশ থেকেই দলের কার্যক্রম চালাতে শুরু করেন। বিদেশে বসেই বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচিত হন তারেক রহমান। যেমন 2014 সালে এক বক্তব্য দিয়ে বাংলাদেশের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেন তিনি। ওই বছর 26শে মার্চ এক অনুষ্ঠানে তিনি দাবি করেন তার পিতা জিয়াউর রহমানই দেশের প্রথম রাষ্ট্রপতি। পরবর্তী সময়ে তারেক তার এই দাবির সপক্ষে বিভিন্ন যুক্তি তথ্য তুলে ধরে একটি বইও সম্পাদনা করেন। এখনও তিনি লন্ডনে অবস্থান করছেন, তবে শোনা যাচ্ছে হয়তো অতি শীঘ্রই দেশে ফিরে শারীরিক উপস্থিতিতে দলের হাল ধরবেন তারেক রহমান।